নমস্কার বন্ধু। আজকে আমাদের কোদাইকানাল ভ্রমণের প্রথম দিন। গতকাল আমরা সন্ধ্যাবেলা নাগাদ কোদাইকানাল হোটেলে পৌঁছেছিলাম। তারপরে বিশেষ কোনো জায়গায় যাওয়ার সুযোগ হয়নি, কারণ পাহাড়ি শহর খুব তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ে। আমরা 7:30 8টা নাগাদ বেরিয়ে জাস্ট একটু বাইরে থেকে চা নিয়ে তারপরে হোটেলে খেয়ে শুয়ে পড়েছিলাম। সে সমস্ত গত পর্বে আপনারা দেখেছেন। আর আজকে আমরা চলেছি কোদাইকানালের আশেপাশে ঘুরবার জন্যে। কোদাইকানাল জায়গাটা খুব একটি বড় নয়, আপনি চাইলে একদিনেই মেইন পয়েন্টগুলো সব ঘুরে নিতে পারেন। কিন্তু আমাদের ভাগ্য ছিল একটু অন্যরকম। লং উইকেন্ড দেখে আমরা সেখানে গেছিলাম, আর এটাই হয়েছিল সবথেকে সমস্যার ব্যাপার। কোদাইকানাল আপনারা যদি ম্যাপে দেখেন দেখবেন এটা তামিলনাড়ুর ভেতরে হলেও এখান থেকে কেরল এবং তামিলনাড়ুর অনেকগুলো জায়গা খুব কাছাকাছি। এমনকি আমাদের মতো ব্যাঙ্গালোর থেকেও অনেক লোক এরকম লং উইকেন্ডে ওখানে পৌঁছায়। এর ফলে এই এলাকায় বা এই কোদাইকানালে যে কোনো লং উইকেন্ডে থাকে ভীষণ ভিড়। তারপর গরমের ছুটির সময় চলছিল। কোদাইকানালের আশেপাশের যে জায়গা সমতল, যে জায়গাগুলো তামিলনাড়ু কেরল এই সমস্তর মধ্যে রয়েছে, সেই জায়গাগুলো বরাবরই খুব গরম থাকে। ফলে এই গরমে ঠান্ডার খোঁজে কোদাইকানালে সবাই চলে আসে। আর সেই জন্যেই হয়ে গেছে এখানটায় ভীষণ রকম ভিড়, ভীষণ। এর ফলে আমাদের যে জায়গাটা যেতে হয়তো আধা ঘন্টা লাগতো, সেটাই যেতে 4 ঘন্টা লেগেছিল। এত ভিড়ের কারণে আমি ভিডিওতে কথা বলতে পারিনি। যাই হোক, আমাদের ভ্রমণের প্রথম যে জায়গাটায় গেছিলাম সেটা হলো কোকার্স ওয়াক। এটা পাহাড়ের ধার দিয়ে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ একটি হেঁটে যাওয়ার জায়গা, আর সেখান থেকে চারিদিকের উপত্যকা খুব সুন্দর লাগে। এখানে যাওয়ার জন্য সামান্য টিকিটের দাম লাগে জাস্ট 20-30 টাকা, এবং এর আশেপাশে গাড়ি দাঁড় করানোর ব্যবস্থা আছে। আপনি যদি অন্য যে কোনো সময় আসেন তাহলে জায়গাটা অত্যন্ত ভালো লাগবে, কিন্তু ভিড়ের কারণে, যেটা একটু আগে বললাম, অবস্থাটা খুবই খারাপ ছিল। যাই হোক, তবু এই জায়গাটা আমরা ভালোভাবে ঘুরেছিলাম এবং আশপাশটা ঘুরে তারপর আমরা গেছিলাম এর পরের পয়েন্টে। এবারে এসছি আমরা সুইসাইড পয়েন্টে। জায়গাটা এদিকে গ্রিন ভ্যালি ভিউ, যেটা বর্তমান নাম, কিন্তু এর পুরনো নাম ছিল সুইসাইড পয়েন্ট। কেউ হয়তো এখানে কখনো সুইসাইড করেছিল, যেখান থেকে এইরকম নাম। জায়গাটা পাহাড়ের ধারে, আর সেখান থেকে একেবারে খাড়াই বহু নিচ পর্যন্ত নেমে গেছে পাহাড়। ফলে ওখান থেকে কেউ যদি পড়ে যায় তার বাঁচবার কোনো সম্ভাবনা থাকে না। সেখান থেকেই এই জায়গার নাম সুইসাইড পয়েন্ট। কিন্তু দুঃখের, সুইসাইড পয়েন্টের শেষ পর্যন্ত বা দেখবার জায়গা পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি, এত ভিড়। সেখান থেকে আমরা বেরিয়ে আবার এগোতে থাকলাম। পরের যে জায়গা সেটা হলো পিলার রক। খুব সুন্দর এই জায়গাটা। এর আগে 2017 সালে আমি যখন এসেছিলাম তখন এই জায়গা কুয়াশার কারণে কিছুই দেখতে পারিনি, কিন্তু এবারে বেশ ভালোভাবে দেখতে পারলাম। এই জায়গাটি কতকগুলো পাথর একেবারে পিলারের মতো সোজা উঠে গেছে, খুব সুন্দর। দেখুন আপনারা ভিডিওতে। আর এর ভেতর দিয়ে যখন কুয়াশা আসছে, মেঘ আসছে, তখন দৃশ্য খুব সুন্দর। এরকম পাহাড় বা এরকম পাথর আমি কিন্তু আর কোথাও দেখিনি। আপনারা জানেন আমি অনেক জায়গায় ঘুরি, কিন্তু এরকম আর কোথাও দেখতে পারিনি। এখানটায় যে জিনিসটা দেখতে পেলাম। পিলার রকে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে চললাম পরের জায়গা। এরপরেই ইচ্ছা ছিল আমাদের গুনা কেভ যাওয়ার জন্যে, এবং তারপরে পাইন ফরেস্ট। গুনা কেভ, আগে এর নাম ছিল ডেভিল কিচেন। ডেভিল কিচেন নামের একটা কারণ হলো এখানটায় মনে করে স্থানীয় মানুষজন এর ভেতরে দৈত্য থাকে। ডেভিল কিচেন বা দৈত্যের রান্নাঘর, যে কারণে এই নামটা এখানে ছিল ডেভিলস কিচেন। পরবর্তীতে এখানটায় গুনা নামে একটি খুব হিট সিনেমা হয়, তার শুটিং হওয়ার পর থেকে এই জায়গাটার নাম হয়ে যায় গুনা কেভস। আপনারা যদি যান তাহলে আপনাদের কেভের ভেতরে যেতে দেবে না, তার বাইরে থেকে দেখতে হবে। তার কারণ এই কেভ বা এই গুহার ভেতরে যে কোনো জায়গায় রয়েছে বিভিন্ন রকম ফাটল, এবং ফাটলগুলো চলে গেছে 300 400 500 মিটার গভীর। তার ভেতরে যদি কেউ পড়ে যায় তার বেঁচে ফেরা অসম্ভব। এই নিয়ে একটা দক্ষিণী সিনেমাও হয়েছিল, আপনারা চাইলে সিনেমাটা দেখতে পারেন, যে কীভাবে বন্ধুরা গিয়ে সেখানে আটকে যায় এবং তারপরে সেখান থেকে তার বন্ধুকে বাঁচিয়ে আনে। সেটা একমাত্র ঘটনা ছিল যেখানে গুনা কেভের মধ্যে পড়ে কেউ বেঁচে যায়। সাধারণত গুনা কেভে গিয়ে কেউ বাঁচে না। যাই হোক, ভীষণ ভিড়ের কারণে আমি এই জায়গাটা যেতে পারিনি আবার।
তারপরে রয়েছে পাইন ফরেস্ট। আসলে এই জায়গাগুলো কিন্তু ঠিক পরপর, আপনারা যদি ফ্রি সময় যান হেঁটেই হয়তো ঘুরতে পারবেন। তো পাইন ফরেস্ট খুব সুন্দর একটা পাইন গাছের জঙ্গল, বিশাল বড় জঙ্গল, তার অল্প একটু জায়গাতেই আমরা ঘোরাঘুরি করলাম। সেখানটায় বেশ কিছুক্ষণ থেকে বেশ কিছু ছবি তুলে সময় কাটিয়ে তারপর বৃষ্টি আসছে দেখে সেখান থেকে আমরা বেরিয়ে পরের জায়গায় চলে যাই। পাইন গাছের এই শিকড়গুলো খুবই অদ্ভুত। পাইন ফরেস্ট ঘুরে আমরা যখন ফিরছি, পরবর্তী যে জায়গা, খুব সুন্দর এই জায়গাটা আমরা দেখলাম। জায়গাটির নাম মোয়ের পয়েন্ট বা ময়ার পয়েন্ট বা 4 মাইল রোড। আগের নাম ছিল 4 মাইল রোড, পরবর্তীতে এই রাস্তা একজন ব্রিটিশ অফিসার যিনি তৈরি করেছিলেন তার নাম ছিল থমাস ময়ার, এবং সেখান থেকে এই রাস্তাটার নাম হয় ময়ার রোড। খুব সুন্দর জায়গা। আপনারা যদি এখানটায় যান, এখান থেকে দূরের উপত্যকা যেমন দেখতে পারবেন, তার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে এই পাশে আশেপাশের যে সমস্ত গাছ তার ভেতর দিয়ে কিভাবে মেঘ ঘুরে যাচ্ছে, মেঘ খেলে যাচ্ছে সেগুলো। এটা আমরা ভীষণ রকমভাবে এনজয় করেছি এই জায়গাতে। কোদাইকানাল লেক ওই যে নিচে উপর থেকে দেখছি আমরা। প্রথম দিন আমরা এই সমস্ত ঘুরে তারপরে ঠিক করি যে পরের দিনের জন্যে আমরা শহরের ভেতরে আর কোথাও ঘুরবো না, কারণ এত ভিড়। পরের দিন শনিবার, এবং শনিবার আমি আশা করেছিলাম আরও বেশি ভিড় হবে, যে কারণে শহরের বাইরে সেখানটা যাওয়ার জন্য মনস্থির করে আমরা বেরিয়ে পড়ি। জায়গাটা কোদাইকানাল থেকে 18-20 কিলোমিটার দূরে একটা পাহাড়ি গ্রাম, যার নাম হলো পুম্বরাই। তবে এখানটায় যেটা দেখলাম, এখানটায় যাওয়ার পথের রাস্তাটা অত্যন্ত সুন্দর, বেশ নিরিবিলি, এবং তার সঙ্গে সঙ্গে লম্বা লম্বা গাছ। জার্নিটা অনবদ্য। আমরা সেখানে গিয়ে কি দেখব না দেখব সেটা তো পরেই দেখতে পাবেন ভিডিওতে, কিন্তু এই রাস্তাটাই আমাদের মন ভরিয়ে দিল। কোদাইকানালের সবচেয়ে সুন্দর লাগলো এই রাস্তা। তবে এখানেও আমাদের মতো ভেবে বহু মানুষ এখানেও এসছে, তারাও সম্ভবত আমাদের মতোই ভেবেছে দূরে গেলে হয়তো ভিড় কম হবে, ফলে এ রাস্তায়ও অনেক জায়গায় আমরা ট্রাফিকের মধ্যে পড়ি। পাহাড়ি রাস্তা, সরু, জঙ্গলের ভেতর দিয়ে দু একটা জায়গায় ঝর্ণা আছে, কিন্তু এখন বৃষ্টির সময় না হওয়ার জন্য ঝর্ণায় জল নেই। আর তার মধ্যে ঢুকেছে বেশ কিছু বড় বাস, ফলে জায়গায় জায়গায় সেই বাস এবং গাড়ি পাস করবার জন্যে ট্রাফিক হয়েছে। এই সমস্ত করে আমরা যখন পৌঁছালাম, দূর থেকে যখন আমরা এই পুম্বরাই ভিলেজটা দেখলাম, দেখে মন ভরে গেল। কিন্তু আক্ষেপের এই রাস্তাটায়ও ছিল সম্পূর্ণ ট্রাফিক। এখানটায় কোথাও 1 মিনিট দাঁড়াবার মতো অবস্থা ছিল না, কারণ রাস্তাটা যা চওড়া, এখানে যদি গাড়ি দাঁড় করানো যায়, আমার গাড়ির পরে যে গাড়িগুলো থাকবে সবাইকে দাঁড়িয়ে যেতে হবে, এবং রাস্তার অন্য পাশটা খাদ, ফলে গাড়ি দাঁড় করানোর কোনো উপায় ছিল না। কোনো ক্রমে একটা জায়গায় মুহূর্তের জন্য গাড়ি দাঁড় করিয়ে একটা ছবি তুলি, সেই ছবিটি রইল এখানে। দেখুন কত সুন্দর জায়গাটা। দেখে আমি যা বুঝলাম, যদি এখানে ফ্রি সময়ে আসতে পারি, যখন একটু খালি থাকে, জায়গাটা অত্যন্ত সুন্দর। এখানে বিভিন্ন রকম সিজনে বিভিন্ন রকম চাষ হয়, এবং এই পাহাড়ের গায়ে ধাপে ধাপে যে চাষ, সবুজ এবং বিভিন্ন রঙের ফসল, সেটা উপর থেকে দেখতে অসাধারণ লাগে। ছবিটা দেখুন, বুঝতে পারবেন। তো যাই হোক, খালি চোখে আমরা অনেক সুন্দর দেখেছি, কিন্তু আক্ষেপের ভিডিও বা ছবি সেভাবে নিতে পারিনি, তার কারণ এই ট্রাফিক। এবং যে কারণে আমি বলবো, আপনারা যদি কখনও আসেন, খেয়াল করবেন যেন এখানটায় আপনারা কোনো রকম লং উইকেন্ড বা ছুটির সময় না আসেন, কারণ এই সময় আসলে ঘোরার মজা পাবেন না, পয়সা নষ্ট হবে, সময় নষ্ট হবে। যাক, সেখান থেকে ঘুরে আবার কোদাইকানালের দিকে ফেরা শুরু করলাম, এবং প্রথমে আমরা কোদাইকানালের কাছে এসে একটা জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে দুপুরের খাবার খেলাম, কিছু লোকাল খাবার। যেখানেই ঘুরতে যাই এই অদ্ভুত ব্যাপারটা হয়, যদি কুকুর আশেপাশে থাকে এরা সব চলে আসে কাছে। এই সময়
এটা কিছুক্ষণ ধরে গুড়গুড় করছে, তাড়িয়ে দিয়েছে এনে। হ্যাঁ, টি। ফলগুলো দেখুন, এগুলোকে বলে কোদাইকানালের আপেল। কোদাইকানালের সব জায়গায় এগুলো দেখতে পাবেন। এগুলো খেতে বেশ মিষ্টি, ওপরের অংশটা, মানে উপরের এই যে লাল হয়ে গেছে যেগুলো উপরের শ্বাসগুলো, এগুলো বেশ মিষ্টি। তারপরে যত আঠির কাছটা খাবেন, প্রথমে টক, তারপরে তিতো, সব মিলে বেশ অদ্ভুত টেস্ট, আর খেতেও সুন্দর। আমরা এখন রয়েছি রোজ গার্ডেনের সামনে, এবার রোজ গার্ডেনে যাব। দুপুরের খাবার ডিম টোস্ট আর চা, তার সঙ্গে ভুট্টা সেদ্ধ। আকাশের অবস্থা খুব একটা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি আসবে আজকে আবার। আসবার দিন দেখেছিলেন সমস্ত প্লাস্টিকগুলো রেখে দিয়েছিল, প্লাস্টিকের ইউজ অ্যান্ড থ্রো বোতলগুলো। আর এখানটাও কোনো রকম 1 লিটারের বোতল নেই, সব এরকম মিনিমাম 5 লিটারের ড্রাম বা জার। আর কোল্ড ড্রিঙ্কসেরও বোতল পাওয়া যায় না, হয় কোল্ড ড্রিঙ্কস নিতে হবে এরকম কাচের গ্লাসে, কাচের বোতলে, অথবা এরকম টিনের ক্যানে। কাচের জারগুলো রয়েছে, কাচের বোতলগুলোতে রয়েছে সব লোকাল সোডা সেইগুলো, আর সমস্ত নামি কোম্পানিগুলো আছে এরকমভাবে টিনের ইসে। তা সত্ত্বেও প্লাস্টিক আছে চারিদিকে, কারণ মানুষ মানে না, ফেলে এদিক ওদিক। ওই যে রয়েছে ওখানে। লোকাল লিচু, কিছুটা আমাদের আশফলের মতো, কিন্তু অনেক বেশি শ্বাস থাকে আর খুব সুন্দর খেতে। বিভিন্ন রকম ফল রয়েছে। প্যাকেট 100, ওকে, এগুলো 100। যাওয়ার সময় কিনবো, এগুলো খেতে ভালো। খাবার খাওয়ার পরে আমরা প্রথম যে জায়গাটায় গেলাম সেটা হলো গোলাপ গার্ডেন বা রোজ গার্ডেন। জায়গাটা বেশ সুন্দর, সামান্য টিকিট 50 টাকার কাছাকাছি, এবং সেখানটায় গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা আমাদের হোটেলের দিক যাওয়া মনস্থির করি। অ্যাডাল্ট 50, চিলড্রেন, এক্সকিউজ মি, 3 to 10 year 25, ক্যামেরা 50। রোজ গার্ডেনের পাশে সোলার অবজারভেটরি, অনেকেই ওখানে গেছেন, আমাদের সময় নেই আর। আমরা রয়েছি এই হোটেলটায়, গ্র্যান্ড প্যালেস, হোটেল গ্র্যান্ড প্যালেস কোদাইকানাল। যদি এই হোটেলের রিভিউ বলি, খারাপ না, ভালোই, তবে এক্সিলেন্ট বলা যায় না। ওই 10-এর মধ্যে 6 বলতে পারি। রুম পরিষ্কার, রুমে কোনো অসুবিধা নেই, তবে এখানে এক মহিলা আছে, তার ব্যবহার ভালো, কিন্তু কিছু লোক আছে তাদের ব্যবহার কোনোটা ভালো না। রেস্টুরেন্টে শুধুমাত্র সকালে খাবার পাওয়া যায়, বাকি সময় খাবার পাওয়া যায় না। গাড়ি পার্কিংয়ের জন্য কিছুটা জায়গা আছে, আমার গাড়িটা এখানে রেখেছি, নাহলে সব ওকে, খারাপ না। ওই 6-10-এর মধ্যে যেটা বললাম। আর যদি মানে ভাড়ার কথা বলি, তাহলে আমরা 3 বেডেড রুম নিয়েছি, সকালের ব্রেকফাস্ট সহ 3900 টাকার কিছু বেশি। আমি সেই কস্টের হিসাব করে আমি বলছি 10-এর মধ্যে 6। হোটেলে ফিরে ঠিক করি যে না, আমরা আর গাড়ি নিয়ে বেরোবো না, কারণ এত ভিড়, গাড়ি নিয়ে ঘুরে পার্কিং করা এবং ঘোরা সম্ভব না। বরং যেটা করলাম, গাড়ি হোটেলে রেখে সেখান থেকে আমরা কোদাইকানাল লেক হেঁটে চলে গেলাম। তার কারণ কোদাইকানাল লেক এই জায়গা থেকে আমাদের হোটেল থেকে খুব কাছাকাছি, এবং কোদাইকানাল লেক হলো কোদাইকানালের মধ্যে সবথেকে সুন্দর জায়গা। এটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, আর এটা কৃত্রিম লেক।
কোদাইকানাল লেকের পাশে। আজকের বিকালটা মোটামুটি এভাবেই রেখেছি যে লেকের পাশে হাঁটবো, আশেপাশের দোকানে ঘুরবো, কিছু খাবো বা কেনাকাটা করবো সেভাবে। আপনারা কোদাইকানাল এলে একটা বেলা লেকের আশপাশটা ঘোরার জন্য অবশ্যই রাখবেন। জায়গাটা বিকালের দিকে বিশেষ করে খুবই ভালো, আর আমি সেই জন্যই একটা বিকাল এখানটায় আসার জন্যই রেখেছি। লেকটি যদি আপনারা একবার ঘুরে আসেন প্রায় 5 থেকে 5.5 কিলোমিটার হবে। এখানে বোটিং করা যায়, সাইকেল চালানো যায় বা লেকের পাশ দিয়ে হেঁটে ঘোরা যায়। আমরা লেকের পাশ দিয়ে কিছুক্ষণ হাঁটলাম, আশেপাশে ঘুরলাম, খাবার খেলাম। লেকের পাশ দিয়ে অনেক দোকান রয়েছে, দোকান থেকে কেনাকাটা করলাম। তারপরে আমরা ফিরে আসবার জন্য মনস্থির করি হোটেলে। একটি জায়গা যেটা শহরের মধ্যে ছিল, ব্রায়ান্ট পার্ক, এই জায়গাটাও আমরা যেতে পারলে খুবই ভালো হতো, কারণ এখানটা বিভিন্ন নানা প্রজাতির ফুল গাছপালা এবং চমৎকার ল্যান্ডস্কেপ রয়েছে। মে মাসে এখানটায় ফ্লাওয়ার শো হয়ে থাকে, সেই জায়গাটা যেতে পারলে সত্যিই খুব ভালো হতো, কিন্তু আক্ষেপের ভিড়ের জন্য মূলত আমাদের সময় অনেক নষ্ট হয়েছে এবং আমরা এই জায়গাটায় যাওয়ার সুযোগ পাইনি। যেটা করি তার পরিবর্তে সন্ধ্যাবেলায় এখানটায় অনেকগুলো বিভিন্ন রকমের কফি শপ বা আইসক্রিম পার্লার এগুলো রয়েছে, তো সেরকম একটি জায়গায় আমরা যাই। গতকাল এই দোকানটা দেখেছিলাম, দেখে মনে হলো এখানে আসতে হবে, তো আজকে চলে এসেছি। মুডিস চকলেট, কোদাইকানালের খুব জনপ্রিয় এই মুডিস। এখানটায় পাওয়া যায় বিভিন্ন রকমের চকলেট, প্যাটিস, কেক এবং আরও অনেক কিছু। চলুন ভেতরটা এবার যাই। জায়গাটা বেশ ভালো, সেখানে বিভিন্ন রকম কফি, কোল্ড কফি, আইসক্রিম ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়। সেগুলো আমরা কিনলাম, কিছু বাড়ির জন্য নিয়ে আসলাম, বাকিটা ওখানে খেলাম এবং জায়গাটা বেশ সুন্দর। দাম একটু বেশি, কিন্তু খাবার গুণমানও খুব ভালো। এবার দেখিনি কি আছে এখানে। শুধু চকলেট না, আর অনেক কিছু রয়েছে, বেকারি, পেস্ট্রি, হট চকলেট। প্রচুর ভিড়, ছবি তোলা যাচ্ছে না। তো এই করে আমরা রাতের খাবার খেয়ে হোটেলে ফিরে যাই। আর এই হলো আমাদের কোদাইকানাল ঘোরবার সম্পূর্ণ পর্ব। জাস্ট একটা ভিডিওতেই কমপ্লিট করলাম, কারণ ভিডিও সেভাবে করতে পারিনি। কিছু টিপস আপনারা যখন এখানে যাবেন, অলরেডি বলেছি, আপনারা খেয়াল করবেন যেন আপনারা কখনো এখানে লং উইকেন্ডে না আসেন, তাহলে সময় নষ্ট হবে, পয়সা নষ্ট হবে। হোটেল যদি পারেন তামিলনাড়ু ট্যুরিজমের হোটেল নেবেন, কারণ আমি এর আগে ওখানে ছিলাম। জায়গাটা খুব সুন্দর, অনেকটা জায়গা নিয়ে এই হোটেল, তামিলনাড়ু ট্যুরিজমের হোটেলের ভেতরেও ঘোরবার বসবার বাচ্চাদের খেলবার জায়গা আছে, যেগুলো অন্যান্য হোটেলে পাওয়া কঠিন। তবে ভাড়া একটু বেশির দিকে থাকে। তামিলনাড়ু ট্যুরিজমের হোটেল আপনি যদি আগে বুক করেন তাহলে 3,000 টাকার কাছাকাছি থেকে এর ডাবল বেডরুম শুরু হয় এবং পরবর্তীতে বাড়ে। তো আপনি আপনার বাজেট অনুযায়ী দেখতে পারেন, তবে এর হোটেলগুলো কিন্তু তাড়াতাড়ি বুক হয়ে যায়, ফলে আপনারা প্ল্যান করলে আগে বুক করবেন, অথবা আপনারা বিভিন্ন রকম যে সমস্ত পোর্টাল আছে হোটেল বুকিং, সেখান থেকেও করতে পারেন। এখানটায় আসবার জন্যে আমরা যেমন গাড়িতে এলাম, আপনারা চাইলে গাড়িতে আসতে পারেন, বা কোদাইকানালের কাছাকাছি যে রেল স্টেশন আছে কোদাইকানাল রোড, সেখানটায় এসে আপনারা গাড়ি নিতে পারেন 50-60 কিলোমিটার, সেখান থেকে আপনাদের গাড়ি হবে। এছাড়া ব্যাঙ্গালোর, চেন্নাই বা অন্যান্য শহর থেকে ওভারনাইট বাস কোদাইকানাল আসছে, আপনারা সেখান থেকেও আসতে পারেন এবং লোকাল ঘোরবার জন্যে, লোকাল সাইট সিনের জন্যে লোকাল গাড়ি নিতে পারেন। দিনে আনুমানিক 2,500 থেকে 3,000 টাকা আপনাদের একদিনের সাইট সিনের জন্য পড়বে। বিভিন্ন পয়েন্ট আছে, আপনারা আপনাদের সুবিধা মতো সেই সমস্ত পয়েন্টগুলো ঘুরে দেখতে পারেন। আপনারা যদি কলকাতা থেকে যাওয়ার কথা ভাবেন, তাহলে প্লেন বা ট্রেনে করে চলে আসতে পারেন চেন্নাই বা ব্যাঙ্গালোর, তারপর সেখান থেকে লোকাল গাড়ি বা বাসে করে এই কোদাইকানাল পৌঁছে যেতে পারেন। কোদাইকানাল ঘোরবার জন্য 2 দিন যথেষ্ট, তার বেশি কিছু এখানটায় করবার নেই। বেসিক্যালি আপনারা যদি 2 দিন রাখেন, সেটা আপনি খুব ভালোভাবে কোদাইকানাল ঘুরে নিতে পারেন। কোদাইকানাল আসবার জন্য সেরা সময় গরমকাল, বর্ষার সময় অ্যাভয়েড করা ভালো, কারণ এখানটায় প্রচুর বৃষ্টি হয়, আর শীতকালে ভীষণ রকম কুয়াশা থাকার ফলে বেশিরভাগটাই দেখতে পাবেন না।
আর যখন কোদাইকানাল আসছেন তার সাথে সাথে কিন্তু আশেপাশের জায়গাগুলোও ঘুরে নিতে পারেন, যেমন হতে পারে উটি বা মাদুরাই বা অন্যান্য জায়গা। তো আপনারা সেই সমস্ত জায়গা ঘুরে পুরো দক্ষিণ ভারত ঘোরবার একটা প্ল্যান তৈরি করতে পারেন। যদি আপনারা দক্ষিণ ভারত তামিলনাড়ু ঘোরবার প্ল্যানের কথা ভাবেন তাহলে কমেন্টে জানাবেন। তামিলনাড়ু ঘোরবার যে সমস্ত জায়গাগুলো আছে সেটা নিয়ে একটা প্ল্যান তৈরি করে আমি আপনাদের ভিডিও আকারে জানাবো। এখানটা ঘোরবার জন্য বিভিন্ন রকম হতে পারে, তামিলনাড়ু ভ্রমণ, কর্ণাটক ভ্রমণ এবং কেরাল ভ্রমণ, বা মিক্স করে একটা আলাদা ভ্রমণ। তো আপনি যেটা জানতে চান কমেন্টে জানাবেন, সেই অনুযায়ী একটা ভ্রমণ গাইড তৈরি করে আমি এই চ্যানেলে আপলোড করব। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে এরপরে অন্য কোনো ভ্রমণ ভিডিওতে। নমস্কার।